প্রভাতের স্নিগ্ধতার ধরনী জুড়ে ছড়িয়ে পড়তে তালুকদার বাড়ির সদস্যরা একে মেহেরাদের রুমের সামনে উপস্থিত হয়েছে। উদ্দেশ্য সুব্রতার সাথে দেখা করা, মেয়েটার ঘুম ভেঙেছে কিনা জানা। উতলা হয়ে আছে সকলে মেয়েটার সাথে একটু বাক্যালাপ করার জন্য, ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে ধরার জন্য। এতটুকু মেয়েটা নাকি এত কষ্ট সহ্য করেছে, তাদের থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছে, আত্মহত্যা করতে চেয়েছে। এসব কিছু জানার পর থেকে উদ্বিগ্নতা কয়েক গুণ বেড়ে গিয়েছে সকলের। মেয়েটাকে একটু বুকে জড়িয়ে নেওয়ার জন্য, একটু মাথায় আদুরে স্পর্শ ভরিয়ে দেওয়ার জন্য সকলের অধীর অপেক্ষার অবসান ঘটেছে সকাল 8টা নাগাদ। একেবারে পরিপাটি হয়ে স্বামী নামক প্রণয় পুরুষের কোলে ছড়ে বেরিয়েছে অষ্টাদশী। ভোরের শিশির ভেজা অস্ফুট গোলাপের নুড়ির লাজুকতায় মুখ লুকিয়ে রেখেছে স্বামীর বক্ষপটে। ছড়া কাঁধ আঁকড়ে বার কয়েক বাধা প্রদান করা সত্ত্বেও মনোভূত কোনো ফলাফল পায়নি রমণী। মাছি তাড়ানোর মতোই অগ্রাহ্য করেছে তার বাধা দাফুটে মানব। তাই না পেরে অনেকটা ঠোঁট ফুলিয়ে সুব্রতা বলেছে, এভাবে কতদিন কোলে ছড়িয়ে বেড়াবেন? সবাই কী ভাববে বলুন তো? একেবারে হাঁটতে না পারলে একটা কথা, অসুবিধা হলে হাঁটতে তো পারি, এভাবে সারাক্ষণ কোলে চড়িয়ে ঘুরানোর লজিক কি? আপনার লজিকে 14 গোষ্ঠীরে ঘুরলি মারি ম্যাডাম। আমার বউ, আমি কোলে ছড়িয়ে ঘোরাবো নাকি মাথায় তুলে নাচবো, তাতে কার কি? আই ডোন্ট কেয়ার। আমি থাকতে আপনার কষ্ট করে হাঁটতে হবে না ম্যাডাম। অষ্টাদশীর লজ্জায় মিয়ে যায় নিষ্ঠুর মানবের নির্লজ্জ প্রতি উত্তরে। সেই থেকে মুখে আর কোনো বুলি ফোটেনি লাজুকতার। স্বামীর মুখে মুখ লুকিয়ে সর্বজনের দৃষ্টির আড়াল হতে চাইল। মেয়েটার ধারণা সে মুখ লুকালেই বুঝি কেউ তাকে দেখবে না, অথচ সে ছাড়া সকলেই তাকে দেখছে। বাড়ি কদমে সুব্রতাকে নিয়ে সিঁড়ি ভেঙে ড্রয়িং রুমের সোফায় নিয়ে বসালো মেহেরাত। এও তার বাবা চাচার সকলেরই উপস্থিত সেই মুহূর্তে। নয়ন মেলতে বাবা বড় বাবাদের সামনে বসা দেখে তৎক্ষণাৎ লজ্জায় মিয়ে যায় অষ্টাদশী। এক ঝাঁক লাজরঙা প্রজাপতিরা জেগে ধরতে দুচোখ নমিনীত হয়ে আসা আপনা আপনি, কণ্ঠ বুধ হয়ে আসা আড়ষ্টতায়। এদিকে মেয়েকে দেখে এগিয়ে আসেন সায়ন তালুকদার। উদ্বিগ্নতায় শুধালো, এখন কি অবস্থা মা? রাতে সমস্যা হয়েছিল আর? মাথা নাড়িয়ে না জানায় সুব্রতা। চোখ উঁচিয়ে জবাব দেওয়ার হিম্মতটুকু হয় না মেয়েটার আড়ষ্টতায়। হাতের খবরের কাগজ রেখে এগিয়ে আসে আলতাফ তালুকদার, আমজাদ তালুকদার। সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে অপরাধী কণ্ঠে জানে, কি করলে এই অদম বড় বাবাটাকে মাফ করে দিবি রে মা? তোর সাথে যে খুব অন্যায় করে ফেলেছি। লাজুকতায় ডুবে থাকা রমণের অন্তঃস্থল মুহূর্তেই বিরহ বেদনায় ছেয়ে গেল। বিধ্বস্ত অনুভূতি নীল ছাপ স্পষ্ট বিদ্যমান দু চোখের তারায়। তার বড় বাবা তাকে একসময় চায়নি, দূরে ঠেলে দিয়েছে। তার বড় মা তাকে দূরে চলে যেতে বলেছে। সেই স্মৃতি মনস্ফটে বেশি উঠতেই মেয়েটার দু চোখে নেমে আসে বর্ষার ইলশে করে বৃষ্টি। ভাত ভাঙ্গার ক্লেরাস অনুভূতির ভারে কণ্ঠরোধ হয়ে আসে মেয়েটার। হিচকি উঠে যায়। সহসায় সুব্রতাকে বুকে টেনে নেয় আলতাফ তালুকদার। তার চোখের অশ্রু এক হাতে চশমার আড়ালের অশ্রুটুকু মুছে অপরাধী সিক্ত কণ্ঠে বলে, কেঁদে আর বোঝা বাড়াস না রে মা, ক্ষমা করে দে আমাদের। তোরে বড় বাবা যা বলবি তাই করবে। আর কাঁদিস না মা, আমাদের ক্ষমা করে দে। তুমি বারবার কেন ক্ষমা চাইছো বড় বাবা? আমাকে আর ছোট করো না দয়া করে, তোমরা আমার পর কেউ নয়। আমি তোমাদের কখনো দূরের কেউ ভাবিনি বড় বাবা। আমার বড় বাবা না তুমি? এভাবে কেউ ক্ষমা চায় মেয়ের কাছে? কান্না বিজড়িত কণ্ঠস্বর মেয়েটার, দু চোখের কোলে অশ্রুর জলোচ্ছ্বাস। একে একে সকলেই উপস্থিত হয়েছে ড্রয়িং রুমে, সকলের চোখে অশ্রুসিক্ত। জাহানারা বেগম ছেয়ে এগিয়ে আসতে পারলেন না। অশ্রুসিক্ত নয়নে শুধু দেখলেন নরম মনের বালিকাটাকে। কি পাপই না করেছে এই নরম ফুলটার সাথে। অপরাধ বোধে বুক ফেটে যাওয়ার উপক্রম। সবচাইতে নিষ্ঠুরতম কাজটা সেই করেছে। তার জন্যই তো তার ছেলে মেয়ে দুটোই কষ্ট পেল। সে কিভাবে ক্ষমা চাইবে এত অপরাধ নিয়ে? তার সাথে কি কথা বলতে চাইবে মেয়েটা? ওর বড় বাবার সাথে যেভাবে বলছে, নাকি মুখ ফিরিয়ে নেবে? মায়ের মনে কত বিচিত্র চিন্তা ভাবনা।
মেহেরাত বুঝে মায়ের অপরাধী দুচোখের চিন্তন। শুভ্রতার সাথে হওয়া সকল কিছুতে মেহেরাত মোটেও কিছু বলবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ স্পেস সে দিয়েছে শুভ্রতাকে। ওর বড় বাবা বড় মাকেও ক্ষমা করবে কি না এটা সম্পূর্ণ ন্যস্ত শুভ্রতার হাতে। মেয়েটা এখানে থাকতে না চাইলেও সে বাধা দিবে না। একজন সন্তান হিসেবে সে যেমন মা বাবার মনকে প্রাধান্য দিবে, একজন স্বামী হিসেবেও স্ত্রীর মতকে প্রাধান্য দিবে। এটা তার স্ত্রীর হক, শুভ্রতার হক, তার সকল সিদ্ধান্তে স্বামীকে পাশে পাওয়া। মেয়ে ভাবার মধ্যে মান অভিমান কিছু কমতেই ওয়ালের পেন্ডুলাম ঘড়িতে বিমবাম শব্দ বেজে উঠতে সুরাইয়া বেগম সকলকে নাস্তার টেবিলে বসতে বললেন। আলতাফ তালুকদার, আমজাদ তালুকদার, শায়ান তালুকদার উঠে গেলেন ডাইনিং টেবিলের কাছে। দুই ভাইয়ের মন মালিন্য কেটেছে গতকালই। এটাই দুনিয়ার নিয়ম। দূরত্ব বাড়লেই মায়া কমে যায়, কাছে এলে সব ফিরে আসে। দূরে থেকে সকলের উপর রাগ জেদ বজায় রাখলেও সামনাসামনি সকলের এত দুঃখ কষ্ট অভিমান এগুলো এড়ানো যায় না। না চাইতেও রক্তের বন্ধন মন গলিয়ে দেয়। সুরাইয়া বেগম ডাইনিংয়ে খাবার বাড়তে যাওয়ার আগেই শুভ্রতার দিকে ছুটে এলেন। মাথায় কয়েক দফা চুমু খেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, তোকে কতবার গেলাম দেখতে, তুই সেই যে ঘুমিয়ে আসলি, এই পর্যন্ত ঘুমালি আমার লক্ষ্মীটি। শত শত বছর বাস, আল্লাহ তোকে এই দুনিয়ার সব সুখ ঢেলে দিক কুট্টুস পাখিটা। বলেই আবারও কপালে চুমু খেতে যাবেন। মেহেরাদের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, মেজমা সকলে বসে আছে তো টেবিলে? ও হ্যাঁ বলেই তিনি আবার ডাইনিংয়ের দিকে ছুটে গেলেন। নাস্তা সেরে অফিসে যাবে বাসুর আর তার স্বামী। এমনি সময় গড়িয়েছে বেশ। শুভ্রতা চাইল মেহেরাদের দিকে। ড্রয়িং রুম আর ডাইনিংয়ের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে সরু দু চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। অবুজ কিশোরীর ন্যায় সরল চোখে তাকিয়ে রইল শুভ্রতা। ও দু চোখের ভাষা সে মর্মভেদ করতে পারল না। ঠোঁট উল্টানো, মাথা উঁচিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে। টান টান বলিষ্ঠ দেহের বুকে হাত বাজ করে দণ্ডায়মান মেহেরাত। আর বউকে আদরের মতো চুমুর মতো পর্ব মোটেও ভালো লাগছে না। নাখোশের চরম স্পষ্টতা সমান্তরাল কপালের কয়েক দফা সূক্ষ্ম বাজ। এত চুমু দিয়ে আদর করতে হবে কেন? এ আদর তো শুধু তার থেকে পাও না। আশ্চর্য, বাড়ির সদস্যবৃন্দদের মাথায় গিলু নেই নাকি? তার বউকে নিয়ে কি শুরু করেছে? মাথায় হাত বুলিয়ে দিলেই তো হলো। শিট। ড্রয়িং রুম খালি হতে সোহানা আর শান্তা মিলে ছুটে এসে হামলে পড়ে শুভ্রতার উপর। ছুটার বেগ এতটা দ্রুতই ছিল, মেয়েটা বসা অবস্থায় হেলে গেলে সোফা হতে। নিজের অজান্তে অস্ফুট মৃদু চিৎকার বেরিয়ে এসেছে শুভ্রতার মুখ ফুটে। সহসায় ডাইনিং টেবিল হতে দৃষ্টিপাত করল সকলে। তিন বোনের রিইউনিয়ন দেখে সকলে মুচকি হেসে ছেড়ে দিল ওদের নিজেদের মতো। এদিকে রোজা, সাফি, জাবের আর স্বপ্না বেরিয়েছে পরশু একটু ঘোরাঘুরির জন্য। বাড়ির অস্বাভাবিক পরিস্থিতিতে অসুস্থ হয়ে যাচ্ছিল রোজা দিন দিন বাচ্চাকে নিয়ে। তাই জাবেরই অনেকটা জোর করে নিয়ে গিয়েছে রোজাকে। সেই সাথে বাচ্চাদের দেখা শোনার জন্য স্বপ্না খালাকে নিয়ে গিয়েছে। আর সাফি গিয়েছে বায়না ধরে, এর ঘুরতে পারলেই হলো। তবে এখন আফসোস করছে বেশ। তার শুভ্রতা আপু ফিরেছে, অথচ সে নেই। খুব মন খারাপ বেচারার। অতি শীঘ্রই চলে আসবে তারা। সোহানা কাঁদছে শুভ্রতাকে জড়িয়ে। শান্তার দু চোখে অশ্রুসিক্ত অভিমানী সিক্ত কণ্ঠে সোহানা বলে উঠল, তুই জানিস তোকে ছাড়া আমি কেমন ছিলাম? একদম এতিমের মতো ছিলাম বাড়িতে। তোকে খুব মিস করেছি বনু। হ্যাঁ, তুই একাই সব মিস করেছিস, তাই তো? আমি তো খুব আনন্দে ছিলাম, তাই না? কিশোরীর ন্যায় শান্তার ভারী অভিমানের স্বর। সোহানা বলল, তুমি বুঝবে না আপু, আমি তো কলেজেও যেতাম নাও। ও নেই বলে একা একা কি যে একা লাগতো আমার। হ্যাঁ, আমি তো খুশিতে শুক্রবারেও ভার্সিটিতে যেতাম। বলে শান্তাও জড়িয়ে ধরল শুভ্রতাকে আরেক পাশ থেকে। দু বোনের কথার বাহারে ফিক করে হেসে দিলে শুভ্রতা। ওর হাসার রিনঝিন শব্দ ছাপিয়ে তৎক্ষণাৎ ডাইনিং টেবিলের জনজন শব্দে আলোড়ন তুলল কাছের ভাঙা একটি গ্লাস। মেহেরাদের হাত ফসকে পড়েছে এটি। সকলে সকচিতে দৃষ্টি ওর দিকে যেতেই বিব্রত বোধ করল মানব। ক্ষীণ আওয়াজে সরিটুকু বলেই তার সূক্ষ্ম দৃষ্টিজোড়া আবারও প্রাণপ্রেয়সীর মুক্তজরা হাসির
পড়ায় মত্ত করল। অষ্টাদশীর অদর কোলে মিষ্টি হাসি মেহেরাদের হৃদয়ে যেন পাহাড়ি ঝর্ণার ন্যায় নৃত্যের ঝুমুর ঝুমুর শব্দ তুলছে, সতেজতায় ভরিয়ে দিচ্ছে অন্তঃপুর। প্রবণের মলয় বাতাস অভ্যন্তরে ছড়িয়ে পড়তেই নিজের অদরে অজান্তেই হাসির রেখা ফুটে উঠল মানবের। এটাই বুঝি প্রমাণ, তুমি হাসলে আমি হাসবো, তুমি কাঁদলে আমি কাঁদবো। বন্ধের দীর্ঘ আলাপ পরিচিতার পর হুট করে সোহানের দৃষ্টিগোচর হলো সুব্রতার বাগালে থাকা থোকা থোকা জমাট বাঁধা রক্তিম ছাপ। মেয়েটা অবসরে মন খারাপ করে শুধালো, এটা কিসের দাগ রে? ভাইয়াকে মেরেছে তোকে? দীপ ভাইয়া থেকে শুনেছিলাম গতকাল একটু। কই দেখি বলে শান্ত ঘুরালো ওকে নিজের দিকে। তীক্ষ্ণ দৃষ্টি বুলিও সঠিক ধরতে না পেরে বলে উঠলো, ভাইয়া কি এখনো রেগে আছে তোর ওপর? সত্যি সত্যি মেরেছিল তোকে? আড়ষ্টতায় দাঁত দ্বারা নিচের ঠোঁট কামড়ে দিল সুব্রতা। মুহূর্তেই গেমে উঠেছে নাজুক কিশোরী। কি বলবে সে? মার না তো, তোমাদের ভাইয়ার বেপরোয়া আদরের চিহ্ন এটা। ভেতরে ভেতরে এই বিস্ফোরণ ঘটল মেয়েটার। এই চিন্তা মাথায় আসতে কখনোই সম্ভব না এটা। আর দৃষ্টিতে ডাইনিংয়ে নজর ভোলাতেই মেহেরাদির দৃষ্টি মিলল রমণীর। হৃদযন্ত্রের রক্ত ছলকে উঠল তীব্র জলোচ্ছ্বাসের ন্যায়। কর্তন করা ডগার ন্যায় নিতিয়ে আসে অষ্টাদশী ওই নির্লজ্জ ঠোঁটের বাঁকের মানবের দৃষ্টিপাতে। মেয়ে আসা কণ্ঠ কোনরূপ আওড়ায়। সোহানা সহসায় জিজ্ঞেস করে, কি মেরেছে তোকে ভাইয়া? মাথা নাড়ায় লাজুক রমণী। দাগ মারে না হলেও মেরেছে তো ঠিকই না? তোর তো মিথ্যে হলো না, এটা ঠিক না। সোহানার কষ্টে বুক বার হয়ে আসে বোনের জন্য। কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে বোনের গালে হাত বুলিয়ে দেয়। শান্তা কেবল, আপু একটু বরফ ডলি দিলে ভালো হবে না? দাঁড়াও আমি নিয়ে আসি। মুহূর্তে চঞ্চল পাখির ন্যায় ছুটে গিয়ে বরফ নিয়ে আসলো বোনের জন্য। ব্যথিত হৃদয়ে বোনের হাতে সঁপে দিল তা ডলে দেওয়ার জন্য। শান্ত অভিজ্ঞান ন্যায় পুরোপুরি মাথার ওড়না সরিয়ে দিল। সুব্রতার দু চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। এরা সত্যি সত্যি তার স্বামীর আদরে বরফ ডলে দিবে নাকি? ওপাশে মেয়েরা তাকিয়ে আছে নির্লিপ্ত দৃষ্টিতে। রমণীর বাসা হতভম্ব চঞ্চল দৃষ্টিজোড়া বেশ মজা নিচ্ছে তাকে। মাথার ওড়না সরিয়ে দিতেই ঘাড়ের গলার খণ্ডাংশ উন্মুক্ত হতে সুব্রতা খপ করে ওড়না চেপে ধরল বুকের মধ্যিখানে। অসহায়ের ন্যায় অবাধ্য কিশোরীর মতো শান্তার দিকে চেয়ে বলল, এই সকালে বরফ ডলতে হবে না আপু, ব্যথা নাই তো। সেই কখন মেরেছে? ব্যথাও সেই কখনই চলে গিয়েছে। এখনো সকাল কই ফেলি তুই? বেশি ঠান্ডা লাগবে না, দেখি আমায় দেখতে দে। আরও আছে তো। এই তোরা কি শুরু করেছিস মেয়েটার সাথে? বক বক করে মাথাটা খাস না মেয়েটা, দেখি দূরে যা। আগামীকাল পরীক্ষা আছে, মনে আছে তো? বলে সুরাইয়া বেগম দু বোনকে সরালেন সুব্রতার সামনে থেকে। সুব্রতার ক্লান্তির দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচতে নেওয়ার আগেই সোহানা ওর মাথায় ছোটোখাটো বাজ ফেলে বলল, বক বক করছি না মা, এই দেখো ভাইয়া মেরেছে ওকে, কি দাগ পড়ে আছে। এখানে বরফ দিয়ে না ডললে তো রক্তটা যাবে না। বুদ্ধিপতির মতো কথা মেয়েটার। এদিকে সুব্রতার প্রাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। বর্জ্য হাতের ন্যায় দুছু উঠে গিয়েছে কপালে। মুহূর্তেই মনে প্রশ্ন জাগল, এখন কি মেজমাকেও এসব দেখাবে নাকি? সুরাইয়া বেগম মেয়ের কথায় আশ্চর্য হলেন। হাতে তার নাস্তার ট্রে সুব্রতার জন্য নিয়ে এসেছিলেন। তার তৎক্ষণাৎ টি টেবিলের উপর রেখে সুব্রতার গাল চেপে নিজের মুখোমুখি করলেন। উদ্বিগ্নতায় শুধালেন, কই দেখি মেহেরাদ এরকম করেছে? যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যেরই কিছু এটা। বিশ্বাসই হচ্ছে না। পরক্ষণে আবার ভাবেন, ছেলেটা যা উন্মাদ হয়েছিল, রেগে গিয়ে দিলেও দিতে পারে। তখন তো আর জানতো না এত কিছু। তিনি তীক্ষ্ণ চোখে কান গাল গলা পরক করে সুব্রতার দিকে তাকালেন। লজ্জায় গুদিলির আকাশে ন্যায় রক্তিম বর্ণ ধারণ করে আছে মেয়েটার ছোট্ট মুখশ্রী, দু চোখ খিচে বন্ধ করা। সুরাইয়া বেগম সন্দিগ্ধ কণ্ঠে শুধালেন, মেহেরাদ মেরেছে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো সুব্রতা। মনে মনে দোয়া দরুদ পড়ছে, এটাই যেন শেষ প্রশ্ন হয় কি না। ওকে ভুল প্রমাণিত করে বেসে আসলো সন্ধিয়ান প্রশ্নের বাগালে মেরেছে।
লজ্জায় মিয়ে যায় মেয়েটা, কোনো প্রত্যুত্তর করতে পারে না। তৎক্ষণাৎ সোহানা অসহ্য গলায় বলে ওঠে, বোকা তুমি মা, দেখছো না দাগ পড়ে আছে, আবার জিজ্ঞেস করছো? সুব্রতার নীরবতায় মনে মনে কপাল চাপড়ালেন সুরাইয়া বেগম। দুই মেয়ের দিকে দাঁত কটমুটিয়ে বললেন, দুই গাদার বাচ্চা জন্ম দিয়েছি, কোনটা কিসের দাগ এটাও বুঝে না। শান্তা রেগে বলল, তুমি আমাদের বকছো কেন মা? ভাইয়াকে বকো, ওকে মারলো কেন? আর মারলেও এভাবে কেউ মারে? কতগুলো দাগ? শান্তার মুখ আপনা আপনি বন্ধ হয়ে আসলো। কতগুলো দাগ? এক থাপ্পড়ে এত দাগ হয় কিভাবে? বিস্ফোরিত ছাউনি সুব্রতার দিকে নিক্ষেপ করতে দেখে সুব্রতা আকুতি নিয়ে তাকিয়ে রয়েছে ওদের দিকে। মেয়েটা পারলে দুই বোনের পা আঁকড়ে ধরত। ক্ষমা দাও তোমরা দুই বোন, এবার আমার ইজ্জতের গোষ্ঠীর তুষ্টি করে দিচ্ছ একদম। শান্তা এবার নিজেই লজ্জায় লাল হয়ে গেলেও বুঝতে পেরে ঠোঁট চেপে হাসি সম্বরণ করতে চেয়েও পারল না। হাতের তালুতে মুখ চেপে ধরল। সুরাইয়া বেগম দুদিকে মাথা নাড়িয়ে চলে গেল, আবারও ডাইনিংয়ের দিকে। এদের নিয়ে কই যাবেন তিনি? মেহেরা ডাইনিং ছেড়ে সুব্রতার দিকে এগিয়ে আসতে দেখে শান্তা সোহানাকে নিয়ে সরে দাঁড়ালো। সুব্রতা হাঁসফাঁস করছে কুণ্ঠায়। মেহেরাদের কদম বাড়ানোর সাথে সাথেই নিদারুণ অস্থিরতায় বাড়ছে হৃদয়ের ডাকডোল, হাতুড়ি ফেটা। সম্পূর্ণ কাছাকাছি আসতে মেহেরা ঝুঁকে গেলেও লাজুক রমণীর নিকট। আড়ষ্টতায় সর্বাঙ্গ জমে এসেছে মেয়েটার। বাসা বাসায় দু চোখের ভারী পল্লব ঝাপটিয়ে মেহেরাদির দিকে তাকাতেই মেহেরাদ নির্লজ্জ দৃষ্টি মিলল। পুরুষালী উষ্ঠের বাঁকে নির্লজ্জ হাসির কপটতা মানবের। বউয়ের ওড়না মাথায় টেনে দিতে দিতে ফিসফিসিয়ে বলে উঠল, বউকে আদর করেও শান্তি নেই দেখছি। তার মানে সব শুনেছে। লজ্জার তাড়নায় তিরতিরিয়ে কেঁপে উঠে দুটো অষ্টাদশীর অস্ফুট স্বরে কোনরূপ আওড়ায়, এভাবে আদর না করলেই তো হলো। আদর কিছুতেই কমানো যাবে না, আমার দাসে নিহিতা। প্রগাঢ় ছোঁয়ার চিহ্ন আরও গভীরতায় রাখতে হবে। দ্যাটস এনাফ। দু ব্রু নাচিয়ে ওঠে মানব। ছোট মুখশ্রীর উপর ছুড়ে দেয় শীতল প্রশ্বাসের ফিসফিসিয়ে হাসকিশোর। অষ্টাদশী দু চোখ খিচে আসে। আপনি গাল জ্বলসে যেতে শিহরিণী শীতল প্রশ্বাসে। তলপেটে নাম জানা অসহস্র প্রজাপতিদের আলোড়ন। যতটা শীতলতা ছিল প্রশ্বাসে, ঠিক ততটাই স্ফুলিঙ্গের দাবানলে ছড়িয়ে দিচ্ছে রানী দেহের রন্ধ্রে রন্ধ্রে। প্রণয় পুরুষের ছোট্ট ব্যঙ্গাংশে নারীদের প্রতিটি লোমকূপ শিহরণে কেঁপে উঠল। মেহেরা সরে যায় সামনে থেকে। মাকে বলতে শুনেছে সুব্রতার কাছে আসবে খাইয়ে দিতে, স্পেস দেওয়া দরকার, সকল মান অভিমান মিটাতে। তাই দূরে সরে গেলেও কমলীলতার ন্যায় নিতিয়ে আসা রমণীকে রেখে তার প্রেয়সী লাজুক মুখের চেয়ে তৃপ্তিদায়ক কোনো বস্তু তৃতীয়টি নেই এ ধরনীতে। দেখলেই মন তৃপ্ত হয়ে ওঠে। জাহানারা বেগম ধীর কদমে সুব্রতার সামনে এসে দাঁড়ালেন। অপরাধ বোধ গলা চেপে ধরে রেখেছে যেন, শুধু অশ্রুতে টলমল দুনয়ন। ভেতরের অসহস্র দ্বিধা কাটিয়ে সোফায় পাশ ঘেঁষে বসে সুব্রতা শাড়ির আঁচলে দু হাত চেপে এই বয়সে এসে লজ্জায় কুণ্ঠিত হয়ে আছেন নিজের কৃতকর্মের জন্য। সুব্রতা দেখছে সব নিবে নিবে চোখে। অনুভূতির ভারে ভেতরটা দ্বিখণ্ডিত হয়ে আসছে মেয়েটা। সে জানে তার বড় মা তার জন্যই তার পাশে এসে বসেছে, কিন্তু তার সাথে কথা বলতে পারছে না। কেন পারছে না? দিদাই সুব্রতার কাছে কিসের দিদা? সে কি পর? সে তো মেয়ে নাকি এখন আর মেয়ে ভাবে না? হৃদয় দ্বিখণ্ডিত করে দেওয়ার মতো ধারালো অনুভূতিগুলো সব অশ্রু হয়ে ঝরে মেয়েটার দু চোখের কোল গ্যাসে। শিবু কেঁপে ওঠে তিরতিরিয়ে। রোধ করতে চাপা করুণ সুরে ভারে নাক টানে অভিমানী কণ্ঠে বলে ওঠে, আমি কেউ না দেখেই কেউ একজন এখনো আমায় একটুও বুকে জড়িয়ে ধরল না, মাথায় একটু হাত বুলিয়ে দিল না। জাহানারা বেগম সঙ্গে সঙ্গে বুকে আগলে নিলেন মেয়েটাকে। কণ্ঠনালী ছেড়ে বেরিয়ে আসে অস্ফুট ছাপা আর্তনাদ, তুই কেউ না। কে বলেছে? তুই তো আমাদের সব। তোকে ছাড়া একটা কেউ ভালো ছিল না রে, আমাদের কলিজার টুকরো তুই কলিজার টুকরোটার সাথে যে কত বড় অন্যায় করে ফেললাম বড় মা। কি মুখ নিয়ে সামনে আসতাম? ক্ষমা করতে পারবি বড় মাকে? আমি
আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম মা। মেহেরাদের ওই অবস্থা কিছুতেই মানতে পারিনি। তোকে অপরাধী করেছি আমার কাঠগড়ায়, কষ্ট দিয়েছি, আমায় মাফ করে দে মা। মানুষ মাত্রই তো ভুল। বল, এই অপরাধী মাটাকে কি মাফ করা যায় না? বারবার মা বলছো, আবার ক্ষমা চাইছো। মা কি সন্তানের কাছে ক্ষমা চাই কখনো? তোমরা ছাড়া আর কে আছে আমার বলো? আমায় একটু শক্ত করে বুকে জড়িয়ে ধরো বড় মা। তোমার কাছে আমি মায়ের গন্ধ পাই। দুঠোঁট উল্টে অশ্রু বিজড়িত কণ্ঠে বলে উঠল মেয়েটা। জাহানারা বেগমের বুকটা হাহাকারে ভরে উঠল। কি অন্যায় করে ফেললো এই পবিত্র ফুলটার সাথে? এমন মেয়েকে কি করে কষ্ট দিতে পারলো উনি? সুব্রতার বুকের ভেতরটা এক উষ্ণতায় ছেয়ে গেছে। আর আগের পরিবার, আগের সব ভালোবাসা ফিরে এসেছে। এর চেয়েও খুশির কিছু কি আছে তার জন্য এই দুনিয়ায়? কিচ্ছু নেই। আর কিছু চায়ও না সে। নিজের মা বলতে এই মানুষটাকেই চিনেছে সে সেই ছোট থেকে। সকল আবদার জুড়েছে মানুষটার কাছে। একটা ভুলের কারণে এত বছরের ভালোবাসা ভুলে যাওয়ার মতো নিমক হারাম সে নয়। সে হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। এই উষ্ণ আদরটুকু সে সর্বস্ব দিয়ে বুকে আগলে রাখতে চায়, যে কোনো কিছুর বিনিময়ে। সুব্রতাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিচ্ছেন জাহানারা বেগম। এক হাতে চোখের অশ্রু মুছে সুরাইয়া বেগমকে ডেকে বললেন, ছোট শান্তা সোহানাকে ডেকে দে তো। সুরাইয়া বেগম দু মেয়েকে ডেকে নিয়ে আসলেন ড্রয়িং রুমে। চোখের ইশারায় ওদেরকে সুব্রতার পাশে বসতে বললেন তিনি। কাছের টি টেবিলের উপর বসে ওরা বসতে ওদের মুখে খাবার তুলে দিলেন। তিন বোন একে অপরের দিকে সে হেসে উঠল উচ্চস্বরে। সাফিটা আর রোজাটা না থাকায় কিছুটা খালি খালি লাগলো ওদের। তবুও কি এক মনোরম দৃশ্য, যেন তালুকদার বাড়িতে রঙিন প্রজাপতির হাট বসেছে। অসংখ্য রঙিন আলোকসজ্জার ছড়াছড়ি। সুরাইয়া বেগম নিজেও বললেন মেয়েদের সাথে বায়না ধরে বললেন, আপা এটা ঠিক না। আমায় দেখছো না তুমি? তুমিও তো না খেয়ে। সকলে আবার এক যোগে হেসে উঠল। সে হাসি হই হুল্লোড়। নাস্তার পর্ব শেষ হতে সোহানা টুপ করে নালিশ করে উঠল, বড় মা, এখন তো সব ঠিক হয়ে গিয়েছে, তুমি ভাইয়ার বিচার করো তো আগে। জাহানারা বেগমের ভ্রু কুঁচকে আসে সোহানার আর্জিতে। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই সোহানা গড়গড়িয়ে বলা শুরু করে, সুব্রতাকে মেরেছে ভাইয়া। ঠাস করে মেয়ের মাথায় এক চাপড় মেরে দিলেন সুরাইয়া বেগম। মেজাজ তার তুঙ্গে উঠে গিয়েছে মেয়ের নির্বুদ্ধিতায়। মা তুমি মারলে? এবার শান্তাবনের মুখ চেপে ধরল এক হাতের তালুতে। আতঙ্কে সুব্রতার হৃৎপিণ্ড কেটে বেরিয়ে আসার জোগাড়। আজ কি হচ্ছে বেচারির সাথে? প্রেস্টিজে সব প্লাস্টিক করে দিচ্ছে তার জিগরি বোন। জাহানারা বেগম কপালে চিন্তার ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে? তোরা এমন করছিস কেন মেয়েটার সাথে? মেহেরাত কি করেছে? সুব্রতা বিষম খেয়ে গেল। নাক মুখ জাজিয়ে উঠেছে মুহূর্তে। অনর্গল কাশতে কাশতে পানি দিতে বলল। জাহানারা বেগম হন্তদন্ত পানি এগিয়ে দিতেই মেয়েটা তৃষ্ণার্ত চাতকের ন্যায় সবটুকু পানি গলা ধকরণ করলো। কি হয়েছে? বাকিটুকু বলার ফুরসত পেল না জাহানারা বেগম। সুরাইয়া বেগম তাকে কিচেনের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলছেন, আসো আপা, আমি বলছি তোমায়। এই গর্দব মেয়ের কথা ছাড়ো। এই গরুকে কে কার ঘাড়ে চাপাবো আল্লাহ জানে। আস্তে আস্তে মিয়ে আসে দুজনার গলা। সুব্রতা খেপা ভাগিনীর ন্যায় চায় বোনেদের দিকে। তার মান সম্মান সব কেজি ধরে বিক্রি করে দিয়েছে মেয়েটা। সোহানা সুব্রতার খেপাটে দৃষ্টির কবলে পড়ে মিনমিনিয়ে শুধু, কি এভাবে চেয়ে আসিস কেন? তোর জন্য জাস্টিস করতে চেয়েছিলাম। চুপ করবি তুই? তোর জাস্টিসের গোষ্ঠী কিলাই আমি, শয়তান মেয়ে। আশ্চর্য, খেপে গেলি কেন? মেয়েটা আহাম্মকের মতো শুধায়। শান্তা ওকে টেনে নিয়ে যেতে যেতে কাঁধ জড়িয়ে বলে, কাঁদি একটা। বড় ভাইয়ের আদরকে মাইরের দাগ বলে পুরো এলাকা করে বেড়াচ্ছিস। খেপবে না তো কি করবে? কোলে তুলে নাচাবে তোকে? আহাম্মক চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন। গত পর্বে আপনাদের কমেন্টসগুলো, প্রতিটা কমেন্টসই আমি পড়েছি। আমি কমেন্টসগুলো পড়ে আমার সত্যি অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের গত পর্বের এত সুন্দর কমেন্টসের জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।